ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আলবার্ট আইনস্টাইনের মতে সময় এবং সময়ের বৈজ্ঞানিক বিশ্লেষণ সম্পর্কে। হ্যালো সায়েন্স লাভার্স, আমি মিস্টার আরে। চলুন ভিডিওটি শুরু করি। সেই ছোটবেলা থেকেই আইনস্টাইনের আলো নিয়ে অনেক কৌতূহল ছিল। ছোট্ট আইনস্টাইন ভাবতেন, যদি একটি আলোক রশ্মিকে ধরে ফেলা যায় তাহলে সেটি দেখতে কেমন হবে, অথবা যদি একটি আলোক তরঙ্গের সাথে সমান গতিতে ছোটা যায় তাহলে আমরা কি দেখতে পাবো? একটি স্থির তরঙ্গ? আপনারও কি এই উত্তরটি মাথায় আসছে? ওয়েল, এই উত্তরটির জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। আমরা যদি একটি বাস বা ট্রেনের সাথে একই গতিতে চলতে শুরু করি তাহলে পাশের ট্রেনের মানুষ, চেয়ার, টেবিল কোনো কিছুকে আমরা চলমান দেখব না। ওই ট্রেনের সব কিছুকেই আমাদের স্থির মনে হবে। তেমনি আইনস্টাইন ভেবেছিলেন, যদি একটি আলোর তরঙ্গের সাথে এভাবে তাল মিলিয়ে চলা যায় তাহলে সম্ভবত এক সারি লম্বা স্থির আলোর তরঙ্গ দেখা যাবে। আইনস্টাইনের বয়স যখন মাত্র 16, তখনই তিনি বুঝতে পারেন এই চিন্তায় কিছু একটা গলদ আছে। আইনস্টাইন কলেজে পড়ার সময় জানতে পারলেন আলোকে ম্যাক্সওয়েলের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের সাহায্যে সহজেই প্রকাশ করা যায়, আর এই ক্ষেত্র দুটি ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বক ক্ষেত্রের সমীকরণগুলো মেনে চলে। আইনস্টাইন ভাবলেন, আলোকে ভালো মতো বোঝার জন্য এর থেকে ভালো উপায় আর কী বা হতে পারে। তিনি তখন ম্যাক্সওয়েলের সমীকরণগুলো নিয়ে পড়াশোনা করছিলেন। দেখা গেল তার ধারণাই ঠিক। ম্যাক্সওয়েলের সমীকরণ সেরকম কোনো স্থির তরঙ্গ অনুমোদন করে না। তড়িৎচৌম্বক ক্ষেত্রের সমীকরণগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় আলোর কোনো স্থির তরঙ্গের সারি দেখা মানে একটি তড়িৎচৌম্বক ক্ষেত্রকে স্থির দেখা। অর্থাৎ এরকম কোনো কিছু বাস্তবে বা ম্যাক্সওয়েলের তড়িৎচৌম্বক ক্ষেত্রের সমীকরণে কোনোটিতেই সম্ভব না। ম্যাক্সওয়েলের তড়িৎচৌম্বক সমীকরণে আলোর বেগ ছিল একটি ধ্রুবক, অর্থাৎ এটির কোনো পরিবর্তন হবে না। এই ধ্রুবকের মান কত হবে ম্যাক্সওয়েল নিজে তা গণনা করে বের করেছিলেন। তিনি হিসাব করার পর দেখতে পান অবিশ্বাস্যভাবে একটি আলোর বেগের সমান। এ থেকে তিনি প্রথম বুঝতে পারেন আলো আর কিছু নয়, এক ধরনের তড়িৎচৌম্বক তরঙ্গ। কিন্তু ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে দেখা যায় আলোর বেগ সবসময় একই থাকবে। আমরা কত বেগে ছুটছি সেটি কোনো বিষয় না। আলোর পেছনে আমরা যতই দ্রুতই ছুটি না কেন একে আমরা একই বেগে চলতে দেখব। কিন্তু এ কী করে সম্ভব? চলুন একটি উদাহরণে যাওয়া যাক। দর্শকবৃন্দ, কেউ বিরক্ত হবেন না, এটা আসলে ফিজিক্সের বিষয়, সুতরাং একটু তো ক্যালকুলেশন থাকবেই। ধরুন আপনার সামনে একটি ট্রেন আলোর বেগে চলছে। ধরলাম আলোর বেগ 100 কিলোমিটার/আওয়ার। এখানে কিন্তু ধরলাম, যদিও আলোর বেগ এত কম না। এখন আমরা যদি এই ট্রেনের পেছনে 98 কিলোমিটার/আওয়ার বেগে ছুটি তাহলে আমাদের কাছে মনে হবে এটি ঘন্টায় 2 কিলোমিটার বেগে ছুটছে। এটাই স্বাভাবিক, আমরা এই রকমই দেখে আসছি। কিন্তু ম্যাক্সওয়েলের সমীকরণ বলছে আমরা 98 কিলোমিটার বেগে ছোটার পরও আমরা দেখতে পাবো এটি এখনও সেই 100 কিলোমিটার বেগেই ছুটছে। কিন্তু এটি তো নিউটনের গতিসূত্রের পুরোপুরি লঙ্ঘন। নিউটনের গতির সূত্রানুসারে কোনো কিছুর বেগকে অন্য যে কোনো রাশির মতো যোগ বিয়োগ করা যায়। যদি কেউ আমার দিকে 5 কিলোমিটার বেগে আসতে থাকে আর আমি তার দিকে যদি 2 কিলোমিটার বেগে যেতে থাকি তাহলে আমার কাছে মনে হবে সে আমার দিকে 5 + 2 অর্থাৎ 7 কিলোমিটার বেগে আসছে। আবার ধরি কেউ যদি 10 কিলোমিটার বেগে ছোটে আর আমি যদি তার পিছে 8 কিলোমিটার বেগে ছুটি তাহলে আমার কাছে মনে হবে সে আমার থেকে 2 কিলোমিটার বেগে সামনের দিকে সরে যাচ্ছে। এবার কেউ যদি পাশাপাশি অন্য কোনো ট্রেনে বা বাসে একই বেগে চলতে থাকে তাহলে নিউটনের সূত্রানুযায়ী আমরা দেখতে পাবো সেই বাসে সব কিছুই স্থির। আসলে বাস্তবে কিন্তু এমনটাই ঘটে। তবে আলোর ক্ষেত্রে কিন্তু এমন নিয়ম আর খাটছে না। ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে দেখা যায় আলোকে আমরা কখনোই ধরতে পারবো না, কারণ আমরা যতই দ্রুত ছুটি না কেন সামনে তাকালে দেখা যাবে এটি আমাদের সাপেক্ষে সেই আগের বেগেই চলছে, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড। এ যেন এক ভূতের সাথে পাল্লা দেওয়া। আমরা যতই জোরে ছুটি না কেন আমরা কিন্তু সেই ভূতকে আর ধরতে পারবো না। বিষয়টা কিন্তু বেশ মজার। এই বিষয়টি আইনস্টাইনকে চিন্তায় ফেলে দিয়েছিল। আলোর ক্ষেত্রে কেন এমন হবে? কেন কেন কেন? আর যদি সত্যিই এমনটা হয় তার মানে ম্যাক্সওয়েলের সমীকরণ অথবা নিউটনের সূত্র এর যে কোনো একটিতে ভুল আছে। কিন্তু এটি কিভাবে হতে পারে? নিউটনের সূত্রের উপর ভিত্তি করে পুরো এক শিল্প বিপ্লব ঘটে গেল। তাছাড়া গ্রহ নক্ষত্রদের গতি পর্যন্ত নিউটনের তথ্য থেকে নিখুঁতভাবে হিসাব করে ফেলা যায়। নিউটনের তত্ত্ব ভুল হবার কথা চিন্তাও করা যায় না। আবার ম্যাক্সওয়েলের তড়িৎচৌম্বক ক্ষেত্রের সমীকরণও খুবই সফল। আইনস্টাইন কোনোভাবেই কিছু মেলাতে পারছিলেন না।
আইনস্টাইন বুঝতে পারেন আমরা প্রকৃতির এমন একটা কিছু জানি না যার ফলে আমাদের কাছে মনে হচ্ছে নিউটন অথবা ম্যাক্সওয়েলের সূত্রে ভুল আছে, কিন্তু প্রকৃতির এই ধাঁধার একটা সমাধান তো অবশ্যই আছে। 1905 সালের কথা। আইনস্টাইন তখন বার্নের একটি পেটেন্ট অফিসে কেরানি হিসেবে কর্মরত ছিলেন। পেটেন্ট অফিসের কাজ শেষ হবার পর তার হাতে প্রচুর সময় থাকত। এই সময়গুলোতে তিনি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক ক্ষেত্রের সমীকরণগুলোকে খুব সতর্কতার সাথে বিশ্লেষণ করে একটি গবেষণাপত্র লেখেন। সেখানে তিনি দেখান স্থির বেগে চলমান যে কোনো কাঠামো থেকেই আলোর বেগ সমান পাওয়া যাবে। সকল কাঠামোর সাপেক্ষে আলোর গতি সমান এটি দেখানোর পাশাপাশি এই অবাস্তব ঘটনা কেন ঘটে তিনি তারও ব্যাখ্যা দেন। আর এই ব্যাখ্যা থেকেই তিনি বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব গঠন করেন। প্রথমবার তিনি যখন আলোর বেগের এই অদ্ভুত আচরণের ব্যাখ্যা খুঁজে পেলেন তিনি অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন, কেননা এই ঘটনা শুধু একটাই সমাধান আছে, গতি বৃদ্ধি পাবার সাথে সাথে সময় ধীর হয়ে যায়। সাধারণ মানুষ হয়তো কখনোই এমন অদ্ভুত কথা ভেবেও দেখবে না, কিন্তু আইনস্টাইন দেখতে পেলেন শুধু এই বিষয়টিকে ধরে নিলেই আলোর বেগের রহস্যের সমাধান হয়ে যায়। আমরা যখন কোনো গাড়িতে দ্রুত বেগে ভ্রমণ করব তখন গাড়ির ভেতরের সময় ধীর হয়ে যাবে, ফলে অতিক্রান্ত দূরত্বের হিসাব কিন্তু ঠিকই থাকবে। বিষয়টি একটু ব্যাখ্যা করলে আরও ভালো মতো বোঝা যাবে। আমরা সবাই জানি সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে বেগ বলে। এখানে স্থান ও সময় আমাদের সাথে এক রহস্যময় খেলা খেলছে। বাস্তব পরীক্ষায় বিজ্ঞানীরা দেখিয়েছেন আমরা যতই দ্রুত ভ্রমণ করি না কেন আমাদের সাপেক্ষে আলোর বেগ সবসময় একই থাকবে। এটি ঘটছে কারণ আমরা যতই দ্রুত ভ্রমণ করছি আমাদের ঘড়ি কিন্তু ধীর হয়ে যাচ্ছে। আলোর বেগ অস্বাভাবিক রকম দ্রুত, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, যা আমাদের পরিচিত যে কোনো কিছুর বেগের চাইতে অনেক গুণ বেশি। তাই বাস্তব জীবনে আমরা সময় ধীর হওয়ার এই প্রভাবটা বুঝতে পারি না। যদি আলোর বেগের কাছাকাছি দ্রুততায় ভ্রমণ করা সম্ভব হতো তাহলে সময় ধীর হবার এই প্রভাবটি আমরা বুঝতে পারতাম। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমরা কিন্তু কখনোই সময় ধীর হবার বিষয়টি বুঝতে পারবো না, কেননা আমরা যদি কোনো রকেটে দ্রুত বেগে ভ্রমণ করি তাহলে সেই রকেটের সব কিছুই ধীর হয়ে যাবে, অর্থাৎ সেই রকেটের মধ্যেকার সব কিছুই সময় ধীর হয়ে যাবে। এমনকি আমাদের মস্তিষ্কের ঘড়িও ধীর হয়ে যাবে। মস্তিষ্কের ভেতর নিউরোট্রান্সমিটারের অণুপরমাণুর গতিও ধীর হয়ে যাবে। আমাদের মস্তিষ্ক তখন চিন্তা করবেও ধীর গতিতে, ফলে আমাদের মস্তিষ্ক কখনোই বুঝতে পারবে না যে সময় ধীর হয়ে গেছে। তবে আমরা যদি পৃথিবীতে থাকা কোনো ঘড়ির সাথে আমাদের ঘড়ি মিলিয়ে দেখি তখন দেখা যাবে আমাদের ঘড়ির সময় ধীর হয়ে গিয়েছিল। আবার কেউ যদি কোনো শক্তিশালী টেলিস্কোপ দিয়ে আমাদের রকেটের ভেতরটা দেখতে পায় সে দেখবে আমাদের রকেটের ভেতরের সব কিছুই ধীর হয়ে গেছে, আমাদের হাত পা চলার গতিও ধীর হয়ে গেছে। কিন্তু আমাদের চলাফেরার এই ধীর গতি আমরা বুঝতে পারবো না, কারণ আমাদের দেহ ঘড়িও একই তালেই চলবে। আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব থেকে দেখা যায় এই মহাবিশ্বের সর্বোচ্চ গতি হলো আলোর বেগ, আর এই বেগের কোনো তারতম্য হয় না। আমাদের সাধারণ জ্ঞান বলবে কোনো কিছুর বেগ আবার ধ্রুব হতে পারে নাকি, কিন্তু আইনস্টাইনের তত্ত্ব থেকে দেখা যায় আমাদের সাধারণ জ্ঞানের কোনো দামই এখানে নেই। এক্ষেত্রে পদার্থবিজ্ঞান ও গণিতের সাহায্য নিতে হবে। এই তত্ত্ব থেকে আমরা জানতে পারি আলোর বেগের বিষয়টি প্রকৃতির একটি মূল নিয়ম, যা মহাবিশ্বের সকল বস্তুকণা ও মহাবিশ্বের যে কোনো প্রান্তেই প্রযোজ্য। কিন্তু সময় একটি ব্যক্তিগত ধারণা। কে সময় পরিমাপ করছে তার পরিস্থিতির উপর নির্ভর করবে সময় কিভাবে বয়ে চলবে। নেক্সট পর্বে আমরা আলোচনা করব আলোর বেগের কত % গতিতে চলতে পারলে আমরা সময় ভ্রমণ করতে পারবো বা টাইম ট্রাভেল করতে পারবো। সুতরাং ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। আজকের মতো এখানেই বিদায় জানাই।